শিবিরে যারা ওরা খুব ভালো ছিল, ওদের মনে হয় সংগঠন থেকে ভালো ফাইন্যান্স আসতো, টাকা পয়সা হুম। আসতো। ওরা নির্যাতিত বেশি, বাট কিন্তু সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতো। তো পরে আমি শিবিরের সাথে মিশে গেলাম, দেখি যে ওদের পরিবেশটা ভালো এবং সবাই একসাথে খাওয়া দাওয়া করে। এবং তো আমি তো ছোট ছিলাম, দেখা গেছে ওরা ফল টল নিয়ে আসলো, আমাকে বেশি খাওয়াইতো। পরে ডাবির তৎকালীন শিবিরে প্রেসিডেন্ট ছিল যে মহাব্বত, হুম। উনি তার্কিতে একটা কনফারেন্সে যাওয়ার সময় ওনাকে আটকিয়ে নিয়ে আসে একদম এয়ারপোর্ট থেকে। পরে উনি আমাকে ইংলিশ পড়ানো শুরু করলো। তারপরে আমার ডিপার্টমেন্টের পরবর্তীতে আমি তো মার্কেটিং এ চান্স পেয়েছি, তো ডাবির মার্কেটিং ডিপার্টমেন্টের আশিকির নামে এক ভাই, উনি আমার ইংলিশ পড়ানো শুরু করলো, এক ভাই বাংলা পড়ানো শুরু করলো। তো পরে আমারও প্রিপারেশনটা খুব ভালো হচ্ছিল এবং তাদের সাথে আমি ইংরেজি চর্চা করতাম, বাংলা চর্চা করতাম, সবকিছু চর্চা করতাম। আমার কাছে, আমি তো থিওলজিক্যাল স্কুলে ছিলাম, আমি হুম। ছাত্র শিবিরে যে মিটিং মিছিল এগুলা বুঝতাম না। আমি হলো মওদুদি কি, ইসলামিক আন্দোলন হুম। কি, ওইটা ওইটা বুঝতাম। কিন্তু ক্যাম্পাসে এসে যে মানে আমরা বিবিএ ফ্যাকাল্টিতে বা ছাত্র শিবির এখানে খুবই যে অ্যাক্টিভ এরকম হুম। ছিল না। এবং ক্যাম্পাস লাইকে ছাত্র শিবির ওই সময় তো বেশি অ্যাক্টিভ ছিল না। তো ঠিক। আমার কাছে তো মনে হয়েছিল যে আন্দোলনটা অনেক বেশি করা জরুরি। হুম। তো ছাত্র শিবিরের যারা ছিল তারা যোগাযোগ করেছে এবং আমার আব্বু চাইতো যে আমি ছাত্র শিবির করি, হুম। কিন্তু আমি অ্যাক্টিভলি ওইভাবে মানে জড়িত হই নাই। কিন্তু এফবিএসে একটা সময় ছিল যখন আমরা খুব খাওয়া দাওয়া করতাম, ছাত্র শিবিরের বাইরে আসতো এবং একসাথে সবাই আড্ডা টাড্ডা দিতাম। এবং পরবর্তীতে পরে বললাম, ভাই আমার জন্য এখন এটা হবে না, আমি একটা আন্দোলন করি। আমি এই লাইনের লোক না, অর্থাৎ শিবির করে অনেক উপরে উঠবো অথবা কোনো কিছু। আর তৎকালীন সময় শিবির করলে অনেক বড় পানিশমেন্ট আসতো। পানিশমেন্টটা আসলো হাত পা ভেঙে হলের সামনে ফালায় রাখতো, অর্থাৎ পরে মশা মশা মাছি সবকিছু কামড়াইতো, সকালবেলায় হলো পুলিশ এসে নিয়ে যেত আর কি। কর্মী এটা হয়েছিলেন কখন ছাত্র শিবিরের? কর্মীটা হয়েছিলাম ওই যে দারুণাজাতে থাকাকালীনও। আর শিবিরের সাথে আমার ফার্স্ট পরিচয় হলো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, হুম। তখন আমাদের একটা কক্সবাজার ট্যুরে নিয়ে যায়। তবু ঠিক আছে, চিন্তা করলাম যে এসএসসি পরীক্ষার পরে কক্সবাজার একটু ঘুরে আসি। তো বাসে উঠলাম, এক ভাই মাথায় হাত বুলিয়ে দিল। তো আমি একটু তাকাইলাম কি, পরে ওইখানে যায় শিবিরের দাওয়াতটা হলো দিল। এবং পরবর্তীতে আমার অনেক ফ্রেন্ডই শিবিরের অনেক বড় বড় জায়গায় নেতৃত্বের জায়গায় গিয়েছিল। এবং 13 সালে বিভিন্ন যে আন্দোলনগুলো হয়েছিল, আমি একটা আন্দোলনে জয়েন করেছিলাম তখন। এবং সেই সময় দেখেছিলাম যে আহ, শিবিরের এদেরকে প্রচুর মানে মারতো। এবং একটা জায়গা ছিল যে এমন জায়গা ছিল যে ধরেন আহ, একটা ভাইয়ের হলো মানে গুলি করেছে, কানের পাশ দিয়ে হলো চলে গেছে। এবং উনি শিবিরের মহানগরের সেক্রেটারি না প্রেসিডেন্ট ছিলেন, এরকম কিছু ছিলেন। তো আপনার তো শিবিরের পরিচয় ধরেন ওখানে মানে প্রথম হয়েছিল, তারপর জেলখানায় হলো, তারপর হচ্ছে আপনি ভার্সিটিতে আসার সময় হলো। তো আপনি আমার হলো তখন আমি দারুণাজাতে হ্যাঁ। ছিলাম, আলিমে ছিলাম, তখন তিনটা সংগঠনের সাথে আমার পরিচয় হয়। ওকে। একটা সংগঠন হলো হিজবুল্লাহ, হুম। যেটা হলো আহ, সারসিনা মাদ্রাসার, অর্থাৎ সারসিনা তরিকার, শর্ষিনা তরিকা বলে হুম। এটাকে। ওদের আলাদা একটা আসলে হিজবুল্লাহ, ছাত্র সবকিছুই আছে। হিজবুল্লাহ, হ্যাঁ। আমি ওইখানে ছাত্র হুম। হিজবুল্লাহরও ছিলাম। আরেকটা সংগঠন হলো যেটা চরমনাই হুজুরের হুম। ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ওইটার সাথেও ছিলাম। তো সবাই ফার্স্ট বয় হওয়ার কারণে সবাই কিন্তু আমার কাছে দাওয়াত নিয়ে আসতো। আর ক্যাম্পাসে থাকাকালীন যেহেতু আমি ফার্স্ট বয়, আমার হুম। বাধ্যতামূলকভাবে ছাত্র হিজবুল্লাহ করতে হতো। কারণ ওইখানে, কেন? কারণ শর্ষিনা রিলেটেড যে মাদ্রাসাগুলো আছে হুম। ওইখানে ওইটা করতে হয়। যেমন মানে ওই সব মাদ্রাসা থেকে আসলে আপনাকে ওটা করতে হবে ওইটা বাধ্যতামূলক? করতে হবে এমন, কারণ নাহলে মার্কস বেশি পাওয়া যাবে না, কারণ ইচ্ছা করে মার্কস কমায় দেয়। এটা এটা সব মাদ্রাসা যেমন এটা মিল ইনজাস্টিস না? আপনার কি মনে হয়? ইনজাস্টিস। মানে একটা তারা দল দুইটা আমি ব্যাখ্যা করব দেয়, কিনা, একটা হ্যাঁ। ব্যাখ্যা দেয় হলো যে এটা করলে তুমি ভালো থাকবা, আমরা এভাবে তরবিয়ত বা শিক্ষা দিতে চাই। হুম। আমার একটু বিরক্ত হয়েছিল। পরে আমি বলছিলাম যে এটা কিন্তু ঠিক না, আর আমার হুম। সাথে এগুলা নিয়ে অনেক বাদানুবাদ হয়েছিল। তো তারপরও আমি মনে করি যে স্টুডেন্ট যারা, তারা হুম। তরবিয়তে শিক্ষা লাইনে দীক্ষা নিতে পারে, কিন্তু জোরাজুরি করা ঠিক না। এটা হলো সবচেয়ে বড় বিষয়। এবং ওই সময় দারুণ নাজাতে তো আমাদের অনেক ইন্টারেস্টিং কাহিনী ছিল, যে যারা টিভি দেখতো অথবা কোনো কিছু, তাদের পিছনে আবার গোয়েন্দা লাগায় রাখতো। তো আবার পোলাপাইনও খুব চালাক ছিল। হুম। পোলাপাইন হলো হুজুররা যারা আছে, পোলাপাইনের উপর বেশি অত্যাচার করতো। হুম। তো শীতকালে মাথার উপর চাদর দিয়ে ওদের আচ্ছা মতন ধুলাই করে দিত। মানে সব জায়গায় যেমন স্কুল কলেজে হ্যাঁ। যেমন হলো দুষ্টামি, সব জায়গায় হলো এই ধরনের। তো যে ধরনের হুজুররা একটু বেশি অত্যাচার করতো, হুম। তাদেরকে একটু উদ্যোগ মাধ্যম দেওয়া হতো। তো এই যে তো আপনার কি মনে হয় যে শিবির নিয়ে যে একটা ইয়া আছে, আহ, কথা প্রচলিত আছে শিবির রক কাটে, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি তো শিবিরকে কখনো রক কাটতে দেখি নাই। এবং হুম। শিবিরের অনেক কিছু ভালো দিক আছে, যেটা আপনি খারাপ দিক কি অস্বীকার কি আছে করতে বলেন পারেন। তো? খারাপ দিক হলো যে
একটু আরো ওয়াইড স্প্রেড হওয়া আরই। মানে আরো মেন্টালি ইয়েতে অ্যাকোমোডেটেড হওয়া, আরো হুম অনেক একসাথে নেওয়া। এবং শিবির এবার যেটা ডাকসুতে করেছিল, অনেক তারা লিবারাল হুম অ্যাপ্রোচ করেছিল। এই লিবারাল অ্যাপ্রোচটা অনেক আগে থাকার দরকার ছিল। যাতে হলো অনেক বেশি মানুষের কাছে তারা যেতে পারে। তো তাদেরও একটা ব্যাখ্যা ছিল যে আমরা এখন গুছাচ্ছি, পরবর্তীতে সবার কাছে যাব, এমন একটা ব্যাখ্যা ছিল। এই সেম ব্যাখ্যা কি হচ্ছে জামাতের যিনি হচ্ছে প্রধান উনি যে দিয়েছে কিছুদিন আগে যে আমরা এখনো নারী নেতৃত্ব হচ্ছে প্রস্তুতি নিচ্ছি, এটা কি ওইটাই? কত বছর ধরে চলতেছে তাহলে এটা? এটা এখানে মানে হোয়াটস মানে ইউর শিবির ওয়ার্ডস যে শিবির আমি যেটা শিবির শিবির একটু লিবারেল হ্যাঁ জামাত থেকে। আচ্ছা এবং জামায়াত ইসলামীর বিষয়টা হলো অনেক রিজিড। হুম কিন্তু তারা অনেক জায়গায় এখন হলো বিষয়টা বাংলাদেশের এই জায়গাটা বোঝার হুম সক্ষমতা শুরু করেছে, এবং সেই জায়গাটা তারা আসা শুরু করেছে। তবে আপনি যেটা বলেছেন যে তারা ভবিষ্যতে দেখবে, আমি মনে করি যে এটা অনেক আগ থেকেই দেখা উচিত, এবং নারীদের অংশগ্রহণটা অনেক বেশি জরুরি।